তারেক রহমান পররাষ্ট্রনীতির ব্যাপারে কিন্তু ওনার আমি সোফার আমি সাফল্যই দেখি। এই ব্যাপারে কিন্তু আমি ওনার সাফল্যই দেখি, কারণ উনি ইন্ডিয়ার সঙ্গেও একটা স্ট্যান্ড নিয়েছে। ইন্ডিয়ার সঙ্গে নিশ্চয়ই ভালো সম্পর্ক চাই আমরা, কিন্তু যে কন্ডিশন উনি দিয়েছেন সেটা অনেকে বলছে কেন কন্ডিশন দিয়েছে, না একটা সময় আসে যখন মানুষের বলতে হয় এসপার কি ওসপার, আমি এতটুকু নিব, এর বেশি আর নিব না। তো কিন্তু ইন্ডিয়ার সঙ্গে শেষ, আমার মনে হয় ইন্ডিয়ার সাথে যাবে আলটিমেটলি, এবং যাওয়া উচিত আমি মনে করি। সেটা হয়তো তাদের সঙ্গে হাসিনাকে নিয়ে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপরে যাবে। যেরকম হাসিনাকে, যেটা হতে পারে সমঝোতা, যে হাসিনা থাকবে ওখানে কিন্তু দালাই লামার মতো। চীনের দালাই লামা এখন তো ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে না, কিন্তু দালাই লামাকে দিল্লিতে একদম চাইনিজরা বলে দিয়েছে যে কোনো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবে না, সেখানে থাকবে, ধর্মকর্ম করবে। হাসিনাকে সেভাবে রাখতে পারে তারা, যে তুমি থাকলা কিন্তু মুখে একদম চিল গেলা, তুমি ওইখানে বসে বসে বাংলাদেশকে খেপাবা আর আমাদের আমাদের সম্পর্ক নষ্ট হবে। এই রিয়েলাইজেশনটা আমার মনে হয় ইন্ডিয়া আসতে পারে। গুঞ্জন উঠেছে যে বিদ্যুৎ ক্ষেত্র প্রাইভেট যদি সেক্টরে দেওয়া হয় সেক্ষেত্রে কি হতে পারে? একটা জিনিস কি, এমনকি আমেরিকার মতো ক্যাপিটালিস্ট কান্ট্রিতেও যে সমস্ত সার্ভিসগুলি রেগুলেটরি এবং জনগণের সেবার জন্য নিয়োজিত, সেগুলি প্রাইভেটাইজ করে না, সেগুলির কন্ট্রোল সরকারের হাতে থাকে। কারণ সরকার ইজ প্রমিস বাউন্ড টু সার্ভ দ্য পিপল। আমি একজন প্রাইভেটের কাছে দিয়ে দেবো তার মূর্তি, বসুন্ধরার মূর্তির উপরে আমার গ্যাস সাপ্লাই নির্ভর করবে, এটা কি? তাহলে তো ওই ওই অলিগার দেখি। এবং বিদ্যুতের ব্যাপারেও তারা ইন্ডিয়ার থেকে বিদ্যুৎ আনতে হবে, তা নাহলে আমরা মরে যাচ্ছি। তোমার নিজের কোথায়, ইনিশিয়েটিভ কোথায়? আমি মানি যে কোনো সরকারি আগে করে নাই, কিন্তু এই সরকারের তো একটা ছক আমরা দেখতে চাই, যে আমরা এটা করছি, হ্যাঁ আমরা এটা করছি, এই আমাদের কমিটি করেছে, এখানে টাকা অ্যালোকেট করা হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে, মানুষ তখন একটু আশায় বুক বাঁধে। এটা তো সরকারের একটা ব্যর্থতা। আর একটা বিশাল ব্যর্থতা হলো ল অ্যান্ড অর্ডার। খুন খারাপি ভীষণ বেড়ে গেছে, বিশেষ করে নারী নির্যাতনটা মানে রেড লাইন ক্রস করে গেছে। এখন পুলিশ সেভাবে ঘুরে দাঁড়াতে পারে এখন পর্যন্ত। আমাদের যে পুলিশ কমিশন করা হয়েছিল, যে পুলিশ একটু স্বায়ত্তশাসিত, তাদের পদোন্নতি এবং বদলি এগুলি কমিশন করবে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাহলে গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে, সেটাকে ডাইলিউট করে দিয়েছে, দিয়ে একটা অ্যাডভাইসারি বডির মতো করেছে। পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি সেভাবে। মাদকে দেশে গেছে, এটা খুবই ডেঞ্জারাস। মাদক যে একটা জাতিকে কি করতে পারে তার প্রমাণ হলো চীন যখন তাদের রাজাদের আন্ডারে ছিল, সম্রাট, চীন তো বহু বছর পর্যন্ত বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিল, তারা নিজেদেরকে মিডিল কিংডম বলতো। তো 4-5 বছরের আনইন্টারাপ্টেড সিভিলাইজেশন, কোনো সময় ডিস্টার্ব হয়নি তারা। কিন্তু বিদেশিরা যখন আসা শুরু করলো তখন তারা রেজিস্ট করেছিল, যারা সম্রাট আর কি, তখন তারা এখানে ওপিয়াম দেওয়া শুরু করলো লোকদেরকে। এবং ওপিয়াম খেতে খেতে চীনের লোকরা এমন অবস্থায় পৌঁছেছিল যে ওই রাস্তায় বসে বসে খালি ঝিমাতো, মানে দেশে কোথায় যাচ্ছে কি হচ্ছে কিছু নাই। আর যিনি সম্রাট গিয়ে তারা ওই বিদেশিদের সঙ্গে লেনদেন করে কোনো রকমের সিংহাসনটা টিকিয়ে রাখত। কিন্তু 1840-তে যিনি সম্রাট ছিলেন তিনি বললেন যে আমি ওপিয়াম আসতে দেবো না আমার দেশে। তখন ব্রিটিশ একটা যুদ্ধ ডিক্লেয়ার করে চিঠির উপরে, যেটাকে ওপিয়াম ওয়ার করে 1840-তে, যে আমরা বিক্রি করবই, তোমার পারমিশন দিতেই হবে। হেরে গেল চীন, তখন একদম ধ্বংসে। একটা জাতিকে ধ্বংস করার, অস্ত্র ব্যবহার না করে, এর চেয়ে একটা প্রকৃষ্ট উপায় আর নাই। আমাদের ইয়াং জেনারেশন কি করে, তো আমাদের 6 নম্বরের মোড়ে সন্ধ্যাবেলায় গেলে পরেই দেখবো তো আমি ধোঁয়া আচ্ছন্ন সব বসে বসে খাচ্ছে।
তারপরে মোহাম্মদপুর মাঠে ওপেনলি খায়। হুম। তারপরে আমাদের যে নর্থ বেঙ্গলি ডিস্ট্রিক্টগুলি, রংপুর, লালমনিরহাট, ওখানে আমি শুনেছি গৃহবধূরা পর্যন্ত খাওয়া শুরু করেছে। সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বসে ভয়ঙ্কর। ড্রাগ, হ্যাঁ ভয়ঙ্করই তো, ভীষণ ভয়ঙ্কর। ড্রাগ তো ঢুকতেছে এই যে মায়ানমারের বর্ডার যে স্রোতের মতো, এবং এরা সব পলিটিক্যাল প্যাট্রোনাইজ, পলিটিক্যাল লিডার। যে বদি ছিল না, বদি হ্যাজ বিন রিপ্লেস বাই অ্যানাদার সামওয়ান হু ইজ লিঙ্কড উইথ দ্য গভর্নমেন্ট। তো এইগুলি সরকার দেখবে না? এগুলি তো ডোমেস্টিকের বিশাল ব্যাপার। এগুলি এই 6 মাসের মধ্যে তো আমি কোনো সেরকম দেখিনি এখন। অগ্রগতি দেখেননি? না, এখন বলবে যে আপনি বিএনপিকে ক্রিটিসাইজ করেন। না, আমি ক্রিটিসাইজ করি না, আমি সত্য কথাটা তুলে ধরছি, আর কিচ্ছু না। আর বৈদেশিক নীতির ব্যাপারে বাংলাদেশ খুব ডিফিকাল্ট অবস্থায় আছে, কারণ বাংলাদেশের জিও পলিটিক্যাল সিচুয়েশনটা এত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের উপরে, বঙ্গোপসাগর হলো আমাদের আউটলেট। এখন ওয়ার্ল্ড পাওয়ার যেটা, মানে ইকোনমিক পাওয়ার, অ্যাক্টিভিটি, সব কিছু এতদিন পর্যন্ত আটলান্টিক বেস ছিল, সেটা থেকে এখন ইন্ডিয়ান ওশান শিফট করেছে। কারণ ইন্ডিয়ান ওশানই কিন্তু পৃথিবীর প্রায় বোধহয় 60%-এর মতো পপুলেশন থাকে। এই যে রিমটা সব ঘিরে, ইন্ডিয়া, চীন, অন্যান্য দেশ মিলে, এবং এখানে বোধহয় কয়েক ট্রিলিয়ন, আমার মনে হয় 70-80 ট্রিলিয়ন এর মতো বড় ইকোনমি এই দেশগুলি সবাইকে মিলে। কাজেই এইখানকার একটা আধিপত্য বিস্তার 3টা দেশই চাচ্ছে, চীনও চাচ্ছে, ইন্ডিয়াও চাচ্ছে, আমেরিকাও চাচ্ছে। এখন এই যে 3 জনের যে চাওয়া, আবার তাদের একে অন্যের মধ্যে দ্বন্দ্ব আছে। এটার মধ্যে আমার নিজের স্বার্থকে বজায় রেখে তাদেরকে তো আমাদের এন্টারটেইন করতে হবে, কারণ তারা আমাদেরকে কিছু দিবে, ট্রেড বলেন, আপনার ইনভেস্টমেন্ট বলেন, সেগুলি। এই ভারসাম্যটা আপনার রাখাটা বাংলাদেশের জন্য একটা বিরাট আপনার চ্যালেঞ্জ। তবে সোফার আমি বলবো যে তারেক রহমান এই ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে কিন্তু আমি সাফল্যই দেখি। এই ব্যাপারে কিন্তু আমি ওনার সাফল্যই দেখি, কারণ উনি ইন্ডিয়ার সঙ্গেও একটা স্ট্যান্ড নিয়েছে। ইন্ডিয়ার সঙ্গে নিশ্চয়ই ভালো সম্পর্ক চাই আমরা, কিন্তু যে কন্ডিশন উনি দিয়েছেন সেটা, অনেকে বলছে কেন কন্ডিশন দিয়েছে, না একটা সময় আসে যখন মানুষের বলতে হয় এসপার কি ওসপার, আমি এতটুকু নিব, এর বেশি আর নিব না। তো কিন্তু ইন্ডিয়ার সঙ্গে শেষ, আমার মনে হয় ইন্ডিয়ার সাথে যাবে আলটিমেটলি, এবং যাওয়া উচিত আমি মনে করি। সেটা হয়তো তাদের সঙ্গে হাসিনাকে নিয়ে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপরে যাবে। যেরকম হাসিনাকে, যেটা হতে পারে সমঝোতা, যে হাসিনা থাকবে ওখানে, কিন্তু দালাই লামার মতো। চীনের দালাই লামা এখন তো ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে না? হ্যাঁ, তিব্বত যখন দখল করলো চীন, দখল করলো, সে বলছে এটা আমারই ছিল আগের থেকে। তিব্বতে একটা অটোনমাস রাষ্ট্র ছিল, চীন বলে এটা আমার, এটা বহুদিন থেকে আমারই ছিল। তার 1950-তে তারা ওটাকে নিয়ে নিলে পরে দালাই লামা ইন্ডিয়াতে চলে আসলো আশ্রয় নিয়ে, যেরকম শেখ হাসিনা গেছে ওরকম। দালাই লামা তারপর থেকে দিল্লিতে আছে এখন। হ্যাঁ, মারা গেছে। তারপরে যে দালাই লামা সে আছে, ওদের তো আবার যে বংশনুতন ওদের ইলেক্ট করে একজনকে, দালাই লামা ওদের জীবন্ত দেবতা। কিন্তু দালাই লামাকে দিল্লিতে একদম চাইনিজরা বলে দিয়েছে যে কোনো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবে না, সেখানে থাকবে, ধর্মকর্ম করবে। ওখানে অনেক চাইনিজ তিবেতিয়ান রেফিউজি আছে, ধর্মশালা, ওইখানে তারা এই প্রার্থনা করে। কিন্তু কোনো চাইনিজ ভিজিটার গেলে, যদি ফরেন মিনিস্টার যায়, যদি তারা বলে যে আমরা একটা ডেমনস্ট্রেশন দেবে, এই ইন্ডিয়ান পুলিশই তাদেরকে মানে বাধা দিবে।
হাসিনাকে সেভাবে রাখতে পারে তারা যে তুমি থাকলা কিন্তু মুখে একদম চিলগালা, তুমি ওইখানে বসে বসে বাংলাদেশকে খেপাবা আর আমাদের আমাদের সম্পর্ক নষ্ট হবে। এই রিয়েলাইজেশনটা আমার মনে হয় ইন্ডিয়া আসতে পারে এই প্রসঙ্গে একটু এবং আসা উচিত বলে যুক্ত মনে করি। করবো। কারণ একটা জিনিস আমি খেয়াল করেছি একটুখানি, যে 5 তারিখে সে ওই যে প্রেস কনফারেন্স করেছে, তারপরে তো গন্ডগোল লেগে গেল। হুম, 15 তারিখে কিন্তু সে কোনো স্টেটমেন্ট দেয় নাই। 15 আগস্ট প্রত্যেক বছর দেয়, মানে যেদিন থেকে গেছে। হুম, হুম। এবারে কিন্তু 15 আগস্ট কিছু বলেনি, চুপ করেছিল। সুতরাং ভারতরা কিছু বোধহয় দিচ্ছে বলে আমার মনে হয় যে তুমি চুপ থাকো, লাগাই আমার মতো থাকো।